সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে গত ৭ মাস ধরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সরিয়ে দেওয়া। এরপর নতুন একজন উপদেষ্টাকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া উপদেষ্টা হিসেবে। তারপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি সেই আমিনুল ইসলাম পদত্যাগ করলেন। রাখাল রাহাকে নিয়ে এনসিটিভির সঙ্গে যুক্ত বই পরিমার্জন ও সংশোধন কমিটির সদস্য রাখাল রাহাকে নিয়ে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন, আর নতুন দলের একজন নেতাকে নিয়ে 400 কোটি টাকা লোপাটের অভিযোগ। এসব কিছুই হতো না যদি ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী যেদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে সরে গেছেন বা যেদিন সরে যাওয়ার ঘোষণা দিলেন, তার আগের দিন তিনি 7 থেকে 8 হাজার কোটি টাকার লোপাটের একটি বক্তব্য দেওয়ার পর তিনি মন্ত্রণালয় থেকে সরে গেলেন। এরপরে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এই সরকারের অধীনে গত 7 মাসে কি ঘটেছে এই নিয়ে মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে সরকারের দিক থেকেও শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এক ধরনের একটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি এখন অন্তত এই প্রশ্নটি করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্তত শিক্ষা মন্ত্রণালয়ে এমন কিছু অনিয়ম, এমন কিছু দুর্নীতি হয়েছে যার কারণে প্রধান শিক্ষা উপদেষ্টাকে সরে যেতে হয়েছে, হচ্ছে না, তিনি আসলে সরে গেছেন। সিআর আবরার নামক নতুন উপদেষ্টা এসেছেন, যার কারণে প্রধান উপদেষ্টার সহকারী শিক্ষা বিষয়ক সহকারী যিনি ছিলেন তিনি সরে গেলেন। রাখাল রাহার বিরুদ্ধে অভিযোগ আসছে। একই সঙ্গে নতুন দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরের বিরুদ্ধেও একটা অভিযোগ উঠেছে। তাহলে কি শিক্ষা মন্ত্রণালয়ে এমন কিছু চলছে যার কারণে এরকম যে সরকার বসার পর যারা নিয়োগ পেয়েছেন তারা এখন সরে যাচ্ছেন, নতুনরা আসছেন, পাশাপাশি এই মন্ত্রণালয়ে আসলে হচ্ছেটা কি? সরকার কি বা কেউ কেউ কি এই মন্ত্রণালয় থেকে টাকা সরিয়ে নিচ্ছেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষা খাতে ব্যাপক পরিমাণে বরাদ্দ থাকে, বাজেট থাকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকা সরিয়ে নেওয়া রেওয়াজ যে বাংলাদেশে এই প্রথম, বা বাংলাদেশে যে এটা অহরহই ঘটে, এটা খুবই স্বাভাবিক। বই প্রিন্টিং নিয়ে ঘটে, বইয়ের কাজ কাকে দেবে, কাগজ কোথা থেকে কিনবে, যাদের দিয়ে কাগজ আমদানি করবে, নানাভাবে এই মন্ত্রণালয়ে ওই এমপিওভুক্ত শিক্ষকদের টাকা, তারপরে পেনশনের টাকা, নানান টাকা পয়সা মারা টারা এখান থেকে যায়। বাংলাদেশ তো দুর্নীতির একবারে অবাধ এমন একটা ভূমি যেখানে আপনি ধর্ম মন্ত্রণালয় থেকেও দুর্নীতি হয়, সেখানে শিক্ষা মন্ত্রণালয় তো খুব মামুলি বিষয় আর কি। তো এখানে এই মন্ত্রণালয়ে নতুন একটি অভিযোগ এসেছে। নতুন করে অভিযোগটি এসেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরকে নিয়ে। তাকে নিয়ে একটা নতুন অভিযোগ এসেছে। একটা রাজনৈতিক দলের একজন নেতাও তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। আমি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। একটু আগে রিপোর্টে কি বলেছে একটু পড়ার চেষ্টা করি। চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে তার নাম এসেছে। এই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নাহিদ ইসলামের দল, অর্থাৎ যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতাদের হাত ধরে যে রাজনৈতিক দলটি এসেছে জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামের নেতৃত্বে, সেই নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানবীর। দেখতে খুবই মোল্লা মানুষ, একেবারে বড় বড় দাড়ি, পাগড়ি লাগান মাথায়, দেখা মনে হবে না যে তিনি আসলে এরকম কাজ করতে পারেন। আদৌ এটা করেছেন কিনা এটা এখনো প্রমাণিত না, তবে অভিযোগ তো এসেছে। দেশের একটি অনলাইন পোর্টালে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে একজন হলো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ডিসি নিয়োগের তালিকায় চূড়ান্ত করার ক্ষেত্রে ছাত্র সমন্বয়কের নাম এসেছিল গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ। তিনি
এর আগে তো যখন দলটি গঠন হয় এর আগে তিনি ছাত্র সমন্বয়ক ছিলেন। এনসিটিবির বিতর্কে তার নাম নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরে এনসিটিবির পাঠ্য বই ছাপানোয় কাগজের বাজার দরের চেয়ে টন প্রতি 15 থেকে 20,000 টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোতে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি। এভাবে শুধু কাগজ থেকে 400 কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তার সহ গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে। তো এমনই হচ্ছে মানে ওনার বিরুদ্ধে হচ্ছে অভিযোগ। তো এই নিয়ে হচ্ছে রাশেদ খান বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা জানি যে হচ্ছে ঢাকা পোস্ট একটি প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনের শিরোনামটি ছিল এরকম যে হচ্ছে অচেনা এক রাখালকে নিয়ে এনসিটিভি ও শিক্ষা মন্ত্রণালয় অস্বস্তি। রাখালকে নিয়ে সেখানে হচ্ছে নানা জনের নাম এসেছে। সেই রিপোর্ট পরবর্তীতে ঢাকা পোস্ট মানে শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে একটা রিপোর্ট, পরবর্তীতে ঢাকা পোস্ট এই রিপোর্টটি সরিয়ে নিয়েছে। তারা হচ্ছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তারা বলেছে যে হচ্ছে ভুলবশত এটি হয়েছে। এরকম একটি নামে আমি তো সাংবাদিক, আমি সংবাদ মাধ্যমে কাজ করি, যখন একটি রিপোর্ট একটা রিপোর্টারের নামে যায়, একটা স্বনামধন্য বা হচ্ছে মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে বিশ্বাসযোগ্য, ঢাকা পোস্ট মোটামুটি একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, অনলাইন গণমাধ্যম, সেখানে যখন একজন রিপোর্টার, আর আমি ব্যক্তিগতভাবে যিনি এই রিপোর্টটি করেছেন নূর মোহাম্মদ, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন, তিনি এটার আদ্যপান্ত জানেন। এই লোকটির হাত ধরে এত বড় একটি রিপোর্ট ভুলভাবে ওঠা আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। হয়তো কোনো কারণে রিপোর্টটি তারা হচ্ছে কোথাও তো ভুল থাকতে পারে, হয়তো সেই কারণেই তাদেরকে সরাতে হয়েছে, কিংবা কোনো চাপে তাদেরকে হচ্ছে চাপের মুখে সেটি সরাতেও হতে পারে, অনেকজন এটি বলছেন। তো রাশেদ খান হচ্ছে এই লোকটি যে হচ্ছে তানভীর, তার বিষয় হচ্ছে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। যদিও তার একটি স্ট্যাটাসের একটি অংশ আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তিনি সেখানে বারংবার লিখেছেন হচ্ছে ডিসি নিয়োগের যে তথ্য গণমাধ্যমে এসেছিল সেটি অসত্য ছিল না। এই লোকটি ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে দুজন প্রভাবশালী ব্যক্তি সমস্ত কাজ করিয়েছেন। নতুন দল এনসিপি দুদক ও গোয়েন্দা সংস্থাকে বলবো তার বিরুদ্ধে অনুসন্ধান করুক। এই লোকটি তানভীর, তিনি হচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব। রাশেদ খান একদম সরাসরি বলছেন যে হচ্ছে এনসিপি দুদক এবং সাংবাদিকদেরকে, গোয়েন্দা সংস্থাকে, পাশাপাশি তিনি আরেকটি স্ট্যাটাসে সাংবাদিকদের কথা উল্লেখ করেছেন যে হচ্ছে সবাইকে তিনি আহ্বান করেছেন এই তানভীরের বিরুদ্ধে তদন্ত করতে, আসলে তার ভেতরে কি আছে এরকম। তারপরে তিনি আরো একটি স্ট্যাটাস দিয়েছেন, নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ আমিনুল ইসলাম ছিলেন প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক সহকারী, বা যিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেখতেন, তিনি হচ্ছে পদত্যাগ করেছেন। তাকে হচ্ছে তিনি দাবি করেছেন রাশেদ খান যে হচ্ছে যারা ওই শিক্ষা মন্ত্রণালয়ের আশপাশে রয়েছেন বা হচ্ছে সরকার অন্যান্য যারা রয়েছেন, যারা এখন অনুঘটক হিসেবে কাজ করছেন, তারা হচ্ছে তাদের পছন্দের লোক নিয়োগ না দিতে পেরে ওই আমিনুল ইসলামকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি বললেন সকল সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না। আমরা জানি এই সরকারের এনজিও ব্যক্তিত্ব কারা, অনেকজনই রয়েছেন এনজিও ব্যাক, আগে এনজিওতে কাজ করেছেন, বেশ কয়েকজনের নাম আপনারাও জানেন। তারপরে রাশেদ খান আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, আমিরুল ইসলাম স্যার পদত্যাগের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু এনজিও ব্যক্তিরা সেটি সুযোগ দেননি। বিনদেশি পরিকল্পনায় এনজিওরা সব দখলে ব্যস্ত, এরকম আরেকটি স্ট্যাটাস দিয়েছেন হচ্ছে রাশেদ খান। তো শিক্ষা মন্ত্রণালয়ে আমি প্রথমেই যেটা বললাম হচ্ছে এই শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় থেকে ওয়াহিদুদ্দিন মাহমুদের চলে যাওয়া, সরকার বলছে তিনি হচ্ছে স্বেচ্ছায় চলে গেছেন, তিনি পারছেন না একসঙ্গে দুটি মন্ত্রণালয় সামলাতে, কিন্তু সরকার একইভাবে বলছে তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন, যেটা কোনোভাবেই ছোট মন্ত্রণালয় নয়। তো যে লোকটি পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন তিনি নাকি শিক্ষা মন্ত্রণালয় সামলাতে পারবেন না, তাও আবার ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো এরকম একজন প্রাজ্ঞ ব্যক্তি, যিনি শিক্ষা বা অন্যতম শিক্ষাবিদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।
এখন নতুন করে একজন এলেন। এরপরে আমরা দেখলাম নানা ধরনের অভিযোগ উঠলো। এরপরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা সহকারী পদত্যাগ করলেন। অর্থাৎ এখানে এমন কিছু চলছে যেটি আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিংবা এখানে এমন কিছু করতে যাওয়া হচ্ছে এই শিক্ষা মন্ত্রণালয়ে, যেটি আসলে বর্তমান যে লোকজন রয়েছে তাদেরকে দিয়ে হচ্ছে না। তাদেরকে পরিবর্তন করার জন্য সরকারের একটি অংশ, কিংবা আমলাদের হতে পারে, নানান জায়গার হতে পারে, কিংবা রাজনৈতিক দলের হতে পারে, কেউ না কেউ উঠে পড়ে লেগেছে। না হলে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ে এরকম একটি অস্থিরতা তৈরি হওয়ার কথা না। এই সরকার উপদেষ্টা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই মানে ধীর 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 চলনীতিতে চলছে। কেননা আপনারা দেখেন, প্রথম দিকে এম শাখাওয়াতের বিরুদ্ধে এই শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তারা হচ্ছে আন্দোলন করেছিল। এরপরে এম শাখাওয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কতজন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে? অনেক উপদেষ্টার। কিন্তু তারা কি কেউ পদত্যাগ বা হচ্ছে তাদের মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সরিয়ে দেওয়া হয়নি। সবচেয়ে বেশি পদত্যাগের দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি কি পদত্যাগ করেছেন, কিংবা তাকে কি সরিয়ে দেওয়া হয়েছে? হয়নি। কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় কেন এটি হচ্ছে? ঠিক যেদিন এই শিক্ষা মন্ত্রণালয় ছাড়ার ঘোষণা দিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তার আগের দিন ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী একটি বক্তব্য দিয়েছিলেন যে সরকারি শিক্ষকদের পেনশনের 7-8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এখন এনসিটিভিতে বা বই ছাপানোর কাজ যারা করে, বই যারা হচ্ছে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়, শিক্ষা মন্ত্রণালয়ের যে দপ্তর এনসিটিভি, তারা তাদের সেখানে বই প্রকাশ, বই ছাপানো, বই বিলি করা, সব মিলিয়ে সেখানে নাকি একটি বড় দুর্নীতির অভিযোগ উঠেছে বা অভিযোগ আসছে। এটা মানে একেবারেই মানে হচ্ছে হঠাৎ করে আকাশ থেকে একটি কথা পড়ে না। বাংলাদেশে যখনই যে দুর্নীতির অভিযোগ উঠে, সেটা বড় করে উঠলে ছোট হলেও ঘটে, কিংবা ছোট করে উঠলে বড় করে হলেও ঘটে। এরকম কিছু বাংলাদেশে সবসময় হয়ে থাকে। আর বাংলাদেশের মানুষ যে মানে দুর্নীতি পরায়ণ যারা ক্ষমতায় বসে, এটা তো একেবারেই চিরন্তন সত্য কথা। তো অন্তর্বর্তী সরকার গত 7 মাস ধরে দাবি করে আসছে, অন্তত তারা অনেক কিছু করতে অক্ষম হলেও অন্তত এই সরকারের কেউ দুর্নীতি পরায়ণ না। তাহলে কি এই প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বা শিক্ষা মন্ত্রণালয়ের যারা হচ্ছে কর্মরত রয়েছেন তাদের বিরুদ্ধে বড়সড় কোনো অভিযোগ উঠছে? এটা কতটা সত্য আগামী কিছুদিনে জানা যাবে। তবে সবকিছু মিলিয়ে কেন জানি একটা মনে হচ্ছে যে কিছু একটা তো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।